Are you ready, guys, for the master class on synapse? So yes, আজকে আমরা সাইন্যাপস নিয়ে ডিসকাস করব একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জানব সাইন্যাপস কী। দেখো, সাইন্যাপস বলতে বেসিক্যালি দুটো নিউরনের মাঝে কানেকশানকে বোঝানো হয়। একটা নিউরন যেখানে শেষ হচ্ছে এবং আরেকটা নিউরন যেখানে শুরু হচ্ছে, সেই সংযোগস্থল যেখানটার মাধ্যমে একটা নিউরন অন্য নিউরনকে স্নায়ু উদ্দীপনা বা নার্ভ ইম্পালস পাঠিয়ে থাকে, ওটাকেই সাইন্যাপস বলে। তবে একটা কথা সবসময় মনে রাখবে, সাইন্যাপসে দুটো নিউরন কিন্তু কখনোই পরস্পরকে টাচ করে না, মাঝখানে একটা ঠিক ফাঁক থাকেই, ঠিক আছে? তো বেসিক্যালি কী হয়, নিউরো ট্রান্সমিটার বলে কিছু রাসায়নিক পদার্থ থাকে, কিছু মলিকিউলস থাকে। সেই মলিকিউলসগুলো একটা নিউরন থেকে অপর নিউরনে ওই বার্তাটা বা সিগন্যালটা যেটা একটা নিউরন ক্যারি করে নিয়ে যাচ্ছে, সে আরেকটা নিউরনকে পাঠিয়ে থাকে। তাহলে সাইন্যাপসের কাজ কি বলবে তোমরা? সাইন্যাপসের কাজ হলো যে স্নায়ুস্পন্দন আছে সেটাকে একটা নিউরন থেকে অপর নিউরনে পাঠানো, এবং পূর্ববর্তী নিউরনের স্নায়ুস্পন্দন যখন ইলেকট্রিক্যাল ইম্পালস আকারে অ্যাকশনের শেষ দিকে আসে, তখন কি হয়, ওই নিউরো ট্রান্সমিটারগুলো, যেমন অ্যাসিটাইলকোলিন একটা নিউরো ট্রান্সমিটারের উদাহরণ, তো এই অ্যাসিটাইলকোলিন ওই প্রথম নিউরন থেকে বের হয় এবং দ্বিতীয় নিউরনের ওই যে ডেনড্রাইটগুলো, সেখানে গিয়ে ওরা কিন্তু গিয়ে অ্যাটাচ হয়। তো এভাবেই কিন্তু একটা নিউরন আরেকটা নিউরনকে সিগন্যাল পাঠায়, এটাই সাইন্যাপসের কাজ। এরপর আমি যখন নিউরনের যে সাইন্যাপসের স্ট্রাকচারটা বলবো, তখন তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাটা আমি বলছি সাইন্যাপসে ডেনড্রাইটস আছে, কোন জায়গাটায় অ্যাকশনটা শেষ হচ্ছে, কোন জায়গাটায় নিউরো ট্রান্সমিটার যাতায়াত করছে। ঠিক আছে, চলো স্ট্রাকচারটা দেখে নিই প্রথমে। আচ্ছা, এবার আমরা সাইন্যাপসের গঠনটা দেখব। এই ছবিটা খুব ভালোভাবে দেখো সবাই, একদম ওপরের দিকে তাকাও। দেখো, নিউরন এ আর নিউরন বি এর মাঝে একটা সংযোগস্থল আছে। তো ওই সংযোগস্থলটাকে সাইন্যাপস বলে, এতক্ষণ আমরা বুঝে গেছি। এবার তাহলে সাইন্যাপসে কোন দুটো জায়গা আছে? দেখো, বলছিলাম না, অ্যাকশনের শেষের দিক আর দ্বিতীয় নিউরনের ডেনড্রনের সামনের দিক। তাহলে সাইন্যাপসে একদম নর্মালি যেটা হয়, অ্যাকশনের প্রান্তপুরুষ অংশ এবং ডেনড্রনের ডেনড্রাইট অংশ, ওগুলো কিন্তু একসাথে লিঙ্ক থাকে। যদিও আগেই আমরা জেনেছি একটা ফাঁক থাকে, তো ওই ফাঁকটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। দুটো নিউরন, যেটা জুম করে ছবিটা দেখানো আছে, দেখো মাঝখানে একটা ফাঁক আছে যেখানে নিউরো ট্রান্সমিটারগুলো আছে, তো ওই জায়গাটাকে সাইন্যাপটিক ক্লেফট বা সাইন্যাপটিক গহ্বর বলে। ঠিক আছে, এবার প্রি সাইন্যাপস পোস্ট সাইন্যাপস কি? সাইন্যাপসের একটা আগের অংশ আছে, একটা পরের অংশ আছে। আগের সাইন্যাপসের আগের যে নিউরনটা, যেই নিউরন থেকে বার্তা বা সিগন্যালটা আসছে, সেটাকে বলা হয় প্রি সাইন্যাপটিক নিউরন বা প্রি সাইন্যাপস। আর প্রথম নিউরন থেকে পরবর্তী যে নিউরনে বার্তাটা যাচ্ছে সাইন্যাপসের পরে অবস্থিত, সেটাকে বলা হয় পোস্ট সাইন্যাপস বা পোস্ট সাইন্যাপটিক নিউরন। বোঝা গেল? ওকে, এবার দেখো, ছোট ছোট গোল গোল লাল লাল কিছু বলের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ওগুলোকে নিউরো ট্রান্সমিটার বলে। ওগুলো কি করে, দুটো নিউরনের মাঝে তো ফাঁক আছে, তো ডাইরেক্ট টাচ তো নেই যে সিগন্যালটা সরাসরি আদান প্রদান হয়ে যাবে। তো কি হয়, একটা নিউরন থেকে বিভিন্ন থলির মাধ্যমে, যেগুলো সাইন্যাপটিক ভেসিকল নামে পরিচিত, দেখো নীল নীল কালারের গোল গোল স্ট্রাকচার দেখতে পাচ্ছ, তার মধ্যে লাল লাল কোড়ানো আছে। তো ওই সাইন্যাপটিক ভেসিকল বা সাইন্যাপটিক থলির মাধ্যমে ওই নিউরো ট্রান্সমিটারগুলো বয়ে নিয়ে আসে এবং এক্সোসাইটোসিস একটা প্রক্রিয়ার মাধ্যমে ওরা কোষ পর্দার সাথে কিন্তু লেগে যায় এবং ফিউজ হয়ে পরে কিন্তু রিলিজ হয়ে যায়। দেখো, ওরা আস্তে আস্তে কিন্তু রিলিজ হয়ে গেল নিউরো ট্রান্সমিটারগুলো সাইন্যাপসে। এবার সাইন্যাপসে রিলিজ হয়ে যাওয়ার পর কি হলো, ওরা কিন্তু পরবর্তী নিউরনের ওই ডেনড্রাইটে কিছু রিসেপ্টার থাকে, ওই রিসেপ্টারে যে যুক্ত হয়ে গেল। যখনই রিসেপ্টারে যে যুক্ত হয়ে গেল, ওই রিসেপ্টার এবার স্পেসিফিক একটা ওই সিগন্যালটা পাওয়ার পর একটা নিজস্ব সিগন্যাল জেনারেট করে ও আবার পরের নিউরনকে পাঠাবে। তো এইভাবে ব্যাপারটা পরিচালিত হয়, বুঝতে পারছো? প্রি সাইন্যাপস মানে আগের নিউরনের অংশটা, পোস্ট সাইন্যাপস মানে পরের নিউরনের অংশটা, মাঝখানে সাইন্যাপটিক ক্লেফট আর ভেসিক্যাল নিউরো ট্রান্সমিটারগুলো তো আছেই।
আচ্ছা, আমরা সিগন্যাল ট্রান্সমিশনের ফ্লোচার্টটা একবার দেখে নেব যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কীভাবে টোটালটা হচ্ছে। তো পয়েন্টসগুলো খুব ছোটো ছোটোভাবে লেখা আছে, তোমরা পড়তে পারবে না, আমি জাস্ট বলে দিচ্ছি, শুনে নাও। প্রথমে কী হয়, নিউরো ট্রান্সমিটার তৈরি হয়। বিভিন্ন নিউরো ট্রান্সমিটারের ক্ষেত্রে বিভিন্নভাবে তৈরি হয়। আমি যদি অ্যাসিটাইল কোলিনের কথা বলি, সেটা মাইটোকন্ড্রিয়া থেকে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হয়, তার থেকে কোয়েটা বেরিয়ে যায় আর কোলিন যুক্ত হয়ে যায়, তো অ্যাসিটাইল কোলিন এইভাবে তৈরি হয়। ঠিক আছে, তো তৈরি হওয়ার পর কী হয়, ওরা ভেসিকেলের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, গোল গোল ভেসিকেলের মধ্যে থাকে নিউরো ট্রান্সমিটারগুলো। এবার যখন অ্যাকশন পোটেনশিয়াল চলে আসে নিউরনের প্রিসাইনাপটিক যে অংশ একদম শেষের দিকে, তো তখন কি হয়, এই সাইনাপটিক ভেসিকেলগুলো নিউরো ট্রান্সমিটারগুলোকে একদম কোষ পর্দার কাছের দিকে নিয়ে আসতে থাকে। ঠিক আছে, এবং আস্তে আস্তে কি হয়, তোমার Ca2+ যে চ্যানেলগুলো আছে, ক্যালসিয়াম আয়নের যে চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলো আস্তে আস্তে খুলে যেতে থাকে। তাহলে কী হয়, বাইরে থেকে ক্যালসিয়াম আয়নটা নিউরনের মধ্যে ঢুকতে থাকে। এবং এই জিনিসটা হলে একটা জিনিসে খুব সুবিধা হয়, সেটা হচ্ছে এক্সোসাইটোসিস। আগে এক্সোসাইটোসিস জিনিসটা বলে দিই। এক্সোসাইটোসিস এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে একটা ভেসিকেল কোষ পর্দার সাথে অ্যাটাচ হয়ে কি হয়, ফিউজ হয়ে যায়। দেখো, যে ফিউজ হয়ে গেছে, এবং ফিউজ হয়ে গেলে কি হবে, পরে একটা ফাঁক সৃষ্টি হয়ে ভেসিকেলের মধ্যে যা যা আছে সব কিন্তু সিক্রেশন হয়ে যেতে পারবে বা বেরিয়ে যেতে পারবে। তো এই পদ্ধতিটাকে এক্সোসাইটোসিস বলে। তো Ca2+ যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলো দিয়ে যখন Ca2+ ঢুকতে থাকে নিউরনে, তখন যে সাইন্যাপটিক ভেসিকেলগুলো আছে সেগুলো আস্তে আস্তে যে সেল মেমব্রেনের সাথে, মানে নিউরোনাল মেমব্রেনের সাথে ফিউজ হয়ে যায়, এবং যে নিউরো ট্রান্সমিটারগুলো ওগুলো কিন্তু এইভাবে রিলিজ হয়ে যায় সাইন্যাপটিক ক্লেপ্টে বা সাইন্যাপটিক গহ্বরে। ঠিক আছে, তো দেখো ওটাই হয়েছে, ভেসিকেলগুলো একদম কাছে এসেছে এবং আলটিমেটলি নিউরো ট্রান্সমিটারগুলো এখানে রিলিজ হয়ে গেছে। এবং তোমার কী লেখা আছে 5 নম্বর পয়েন্টে, নিউরো ট্রান্সমিটার বাইন্ডস টু রিসেপ্টর। বিভিন্ন রিসেপ্টর থাকে। পোস্ট সাইন্যাপটিক যে নিউরন, এটা প্রি সাইন্যাপটিক নিউরন, এটা পোস্ট সাইন্যাপটিক নিউরন। তো এখানে দেখো বিভিন্ন রিসেপ্টর আছে। এবার এই রিসেপ্টরগুলো কী করে, এই নিউরো ট্রান্সমিটারগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করে, এবং যখন নিউরো ট্রান্সমিটারগুলো অ্যাজ আ লাইগ্যান্ডের মতো নিউরো ট্রান্সমিটারে বসে, তখন কিন্তু স্পেসিফিক সিগন্যালটা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যায়। দ্যাটস দ্য মেকানিজম। ওকে, সো এটাই ছিল বেসিক্যালি সিগন্যাল ট্রান্সমিশন। এরপর আমরা চলে যাব সাইন্যাপসের প্রকারভেদে। দেখো, সাইন্যাপস অনেক টাইপের হয়। আমরা যেটা সবথেকে বেশি পড়ি সেটা হচ্ছে এক্সোডেনড্রাইটিক, মানে একটা অ্যাকশন থাকবে আরেকটা ডেনড্রনের সাথে যুক্ত, এবং তাদের মধ্যে সিগন্যাল ট্রান্সমিশন হচ্ছে। বাট এটা এক্সোসোমাটিক হতে পারে, অ্যাকশনিক হতে পারে, বিভিন্ন টাইপসের হতে পারে। ছবিগুলো দেখলে বোঝা যাবে। আচ্ছা, ছবিগুলো দেখো। প্রথমেরটা হচ্ছে এক্সোডেনড্রাইটিক। কেন? একটা অ্যাকশন আর একটা ডেনড্রনের সাথে যুক্ত। এইভাবে দেখালে হয়তো বুঝতে পারবে। দেখো, একটা অ্যাকশন একটা ডেনড্রনের সাথে যুক্ত। বাট এটা দেখো এক্সোসোমাটিক, অ্যাকশনটা ডেনড্রনের সাথে যুক্ত না হয়ে সেল বডির সাথে যুক্ত হচ্ছে, কোষ দেহর সাথে যুক্ত হচ্ছে এই জায়গাটাতে, তাই না? তো এক্সোসোমাটিক। আবার এটা অ্যাকশনিক, মানে একটা অ্যাকশন আরেকটা অ্যাকশনের সাথে যুক্ত হচ্ছে। এই দিকে তো আছে ডেনড্রনসগুলো, বাট অ্যাকশনের সাথেই যুক্ত হচ্ছে, তাই এটা অ্যাকশনিক সাইন্যাপস। আরেকটা স্বাভাবিকভাবে বুঝতেই পারছো, ডেনড্রোনিকও হয়। মানে সেক্ষেত্রে কি, তোমার ধরে নাও যে ডেনড্রনগুলো, সেই ডেনড্রনগুলো ডেনড্রনের সাথে যুক্ত হবে, সেটা ডেনড্রোনিক। তাহলে টোটাল 4 প্রকারের সাইন্যাপস আছে, যদিও সবথেকে কমন কোনটা, এক্সোডেনড্রোনিক, যেটা আমরা পড়ছি, অ্যাকশনের সাথে ডেনড্রনের কানেকশন। ঠিক আছে, ওকে। এরপর জেনে নাও, আমরা যেটা পড়ি সেটাই শুধুমাত্র সত্য নয়, আরও সত্য আছে। আমরা বেসিক্যালি কেমিক্যাল সাইন্যাপস পড়ি, কিন্তু আরেক ধরনের সাইন্যাপস আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইন্যাপস। কেমিক্যাল সাইন্যাপসে কী করে আদান প্রদান হয় সে তো আমরা দেখেইছি নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। বাট কোনো নিউরো ট্রান্সমিটার ছাড়া, ঠিক আছে, আয়ন এক্সচেঞ্জ করে দুটো নিউরনের মধ্যে সিগন্যাল ট্রান্সমিশন হয়ে থাকে এক প্রকার বিশেষ সাইন্যাপসের দ্বারা, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইন্যাপস। যদিও এটা সব ক্ষেত্রে মানে তোমার দেখা যায় না,
বিশেষ বিশেষ প্রাণীর মধ্যেই দেখা যায়। যেমন আমাদের উন্নত মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই রাসায়নিক বা কেমিক্যাল সাইন্যাপস দেখা যায়, যেখানে সাইন্যাপটিক ভেসিকল কী করছে, নিউরোট্রান্সমিটারগুলোকে বয়ে আনছে, নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হচ্ছে এবং রিসেপ্টরে যে বাইন্ড হচ্ছে। কিন্তু অমেরুদণ্ডী প্রাণী বা অনুন্নত মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক্যাল সাইন্যাপস আছে, মানে ওরা গ্যাপ জাংশন দ্বারা যুক্ত থাকে, কানেকশন বলে কিছু প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলো দ্বারা যুক্ত থাকে একে অপরের সাথে, এবং এইগুলো এক একটা চ্যানেল হিসাবে কাজ করে। তো কি হয়, ছবিতে দেখিয়েছি দেখো তীর চিহ্ন দিয়ে, ওই নিউরন থেকে এই নিউরনে বা এই নিউরন থেকে ওই নিউরনে আয়নস কিন্তু যাতায়াত করতে পারে, এবং ওই আয়ন যাতায়াতের মাধ্যমেই কিন্তু এই সাইন্যাপসে সংযোগ রক্ষা হয়। এবং এটা খুব দেখেই বুঝতে পারছো এটা বাই ডিরেকশনাল। আমাদের নিউরোট্রান্সমিটারের এই ব্যাপারগুলো যেমন ছিল ইউনিডিরেকশনাল, একদিকেই যেত, এটা কিন্তু বাই ডিরেকশনাল। ঠিক আছে, এগুলো যা যা বলছি জাস্ট অ্যাডভান্স ইনফরমেশনের জন্য, এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা, এরপর আসো টার্মিনেশন অফ সিগন্যাল ট্রান্সমিশনে। দেখো, যে কোনো জিনিস শুরু হলে সেখানে একটা জায়গায় গিয়ে শেষ তো হতেই হবে, তাই না? কারণ কি, সব সময় যদি সিগন্যাল চলতে থাকে দুটো নিউরনের মধ্যে, তাহলে তো সমস্যা আছে, তাই না? তো সেটা বন্ধ হওয়ার উপায়ও আছে। তাহলে কি সেটা দেখে নাও। এটা একটা নিউরন, এটা একটা নিউরন, মাঝের জায়গাটা সাইন্যাপস। এবার এখানে নিউরো ট্রান্সমিটারগুলো যেগুলো আসছে সেগুলো এখানে রিসেপ্টরে যে বাইন্ড হচ্ছে, বাট একটা সময় পর কী হচ্ছে, যখন আর সেই সিগন্যালটা দরকার পড়ছে না, যেমন তোমাকে মশা কামড়িয়েছে তাই তুমি মশাটাকে মারছো, বাট মশা যখন কামড়াচ্ছে না তখনও কি তুমি হাতে করে চাবড়াতে থাকবে? করবে না নিশ্চয়ই। তো তখন নিউরো ট্রান্সমিটারগুলো বন্ধ না করলে হাতটা ওইভাবেই আরেকটা হাতের ওপর চাপড়াতে থাকবে। তো ওটা যাতে না হয় সেই জন্য কি হয়ে যায় বলে দিচ্ছি, এই নিউরো ট্রান্সমিটারগুলো আবার রিআপটেক হয়ে যায়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে এনজাইমস এসে ভেঙে দেয় এদেরকে, আবার কোনো কোনো ক্ষেত্রে এগুলো আশেপাশে ডিফিউজ হয়ে যায় বা ছড়িয়ে যায়। তো সেটাই ভালো একটা ইমেজ আছে এখানে, প্রথমে বুঝিয়ে দিলাম, এরপর দেখে নাও। দেখো, যেগুলো নিউরো ট্রান্সমিটার আসছিলো এই দিকে, সেগুলো কিন্তু আবার উল্টো দিকে রিআপটেক হয়ে যাচ্ছে প্রিসাইন্যাপটিক নিউরনে। যাওয়ার কথা ছিল পোস্ট সাইন্যাপটিকে, কিন্তু যখন সিগন্যাল শেষ হয়ে গেছে, সিগন্যাল পাঠানো হয়ে গেছে, তখন আবার কিন্তু রিসাইকেল হয়ে যাচ্ছে, ওই দিকে চলে যাচ্ছে। এটা এক নম্বর হতে পারে। দ্বিতীয়, এনজাইমেটিক ডিগ্রেডেশন। দেখো, যেটা আছে নিউরো ট্রান্সমিটার, সেটাকে ভেঙে দিয়েছে দুভাগে। তো এইভাবে কোনো এনজাইমস এমএও থাকে বা অ্যাসিটাইল কোলিন এস্টারেজ থাকে, বিভিন্ন থাকে বিভিন্ন নিউরো ট্রান্সমিটারের ক্ষেত্রে। তো এনজাইমসগুলো ভেঙে দেয়, তাহলে সেই নিউরো ট্রান্সমিটারটা আর রিসেপ্টারে যে বাইন্ড করতে পারবে না। ওকে, আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, বিভিন্ন গ্লিয়াল সেল থেকে, আমরা নিউরোগ্লিয়া পড়েছি, সো নিউরোগ্লিয়াল সেল থেকে, তো এই নিউরো ট্রান্সমিটারগুলো নিউরোগ্লিয়াল সেল কিন্তু রিআপটেক করে নেয়, বা সাইডের দিকে এমনিতে নিউরো ট্রান্সমিটারগুলো সার্কুলেশন সিস্টেমের মাধ্যমে আরে ডিফিউজ হয়ে যায়, মানে ছড়িয়ে যায়, আর সাইন্যাপটিক রিজিয়নটাই থাকে না। আর সাইন্যাপটিক রিজিয়নে যদি না থাকে, তাহলেই সেই সিগন্যালটা কিন্তু আর মানে কন্টিনিউ থাকবে না, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো জাস্ট বলে দিলাম টার্মিনেশন অফ সিগন্যাল ট্রান্সমিশন কী করে হয়। ওকে, এবার স্পেসিফিক কিছু কেস যদি দেখবে বলো, তাহলে আমি দেখিয়ে দিতে পারি। এগুলো চাপ নিও না, জাস্ট দেখে রাখো, এগুলো মনে রাখতে হবে না, জাস্ট বুঝে রাখো কেসগুলো, যা বলার ভিডিওর সামনের দিকেই বলেছি। আচ্ছা, সেরোটোনিন একটা নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে, যেটা আমাদের মুডটাকে এনহ্যান্স রাখতে সাহায্য করে, খুব ভালো তরতাজা রাখতে সাহায্য করে, হ্যাপি হরমোন বলি আমরা এটাকে, তাই না? তো সেরোটোনিন যখন এইভাবে সিগন্যাল দিচ্ছিল, আমরা বেশ হ্যাপি ছিলাম, ঠিক আছে, বাট সবসময় হাসি এটা তো হয় না, অন্য মুডস আছে ডিফারেন্ট টাইমসে, সবসময় হাসলে হবে না, তাই না? একটা কঠিন পরিস্থিতিতে হাসলে হবে কি সেইটা, তো তখন সেরোটোনিন ব্যাকে নিতে হবে। তো সেই জন্য সেরোটোনিন ব্যাকে নেওয়ার জন্য এসিআরটি ডিফারেন্ট টাইপসের রিসেপ্টার আছে, তো সেটা কি করে, আবার সেরোটোনিনকে কিন্তু ব্যাকে নিয়ে নেয়, রিআপটেক যেটা বললাম। তাহলে এটা তোমরা একটা রিআপটেকের এক্সাম্পল দেখতে পেলে, যেখানে স্পেসিফিক রিসেপ্টার কি করছে, নিউরো ট্রান্সমিটারটাকে আবার ব্যাকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এরপর ডোপামিনের ক্ষেত্রে যদি আমি দেখাই, ডোপামিনের ক্ষেত্রে এখন নিউরন দুটো এইভাবে ঘুরিয়ে এঁকেছে,
তো নো প্রবলেম, ব্যাপারটা জাস্ট দেখাচ্ছি। দেখো ডোপামিনের ক্ষেত্রেও সেম এক টাইপের একটা রিসেপ্টর থেকে ডোপামিন ট্রান্সপোর্টার, ডিএটি, ড্যাট বলে। তো এটা কি করে, যখন সিগন্যাল যাচ্ছিলো তো এই দিকে যাচ্ছিলো রিসেপ্টরের দিকে, বাট সিগন্যাল ট্রান্সমিশন যখন শেষ হয়ে গেছে তখন ডোপামিন ট্রান্সমিটার কি করে, এই দিকে ঘুরিয়ে কিন্তু নিয়ে নেয় নিউরো ট্রান্সমিটারগুলোকে। ওকে, এবার একটা জিনিসের সাথে পরিচয় করে, এমএও, এটা হচ্ছে মনোঅ্যামাইন অক্সিডেজ। যেগুলো যেতে পারলো না নিউরো ট্রান্সমিটারগুলো ঘুরে, সেগুলো কিন্তু এই এমএও কি করে, ডিগ্রেড করে দেয়, ভেঙে দেয়। তাহলে ওরা রিসেপ্টারে বসতে পারবে না, তাহলে সিগন্যালটা যাবে না। হয়ে গেল? ওকে, এরপর আসো অ্যাসিটাইল কোলিনের ক্ষেত্রে। দেখো অ্যাসিটাইল কোলিন এসে এখানে যাচ্ছিল, বাট যখন সিগন্যাল ট্রান্সমিশন শেষ হয়ে গেছে তখন কি হয়, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ বলে একটা এনজাইম থাকে। আমি একটা বললাম না যে এনজাইমেটিক ব্রেকডাউন, এনজাইম এসে নিউরো ট্রান্সমিটারকে ভেঙে দিচ্ছে। অ্যাসিটাইল কোলিনের ক্ষেত্রে ওটাই হয়। দেখো অ্যাসিটাইল কোলিনের ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ কী করে, অ্যাসিটাইল কোলিনকে অ্যাসিটেট আর কোলিনে ভেঙে দেয়। এবার কোলিনগুলো আবার আগের নিউরনে চলে যায়, যাতে আবার পরে ওর থেকে অ্যাসিটাইল কোলিন তৈরি হয় এবং আবার পরবর্তী সিগন্যালের সময় আসে, আর অ্যাসিটেটটা ডিগ্রেড হয়ে যায় বা অন্য জায়গায় চলে যায়। ঠিক আছে, তো বেসিক্যালি আমি জাস্ট দেখিয়ে রাখলাম, তোমাদের বইয়ে হয়তো জাস্ট স্টার্টিংটা দেখানো আছে, টার্মিনেশনটা দেখানো নেই, বাট আমি দেখিয়ে রাখলাম যে কোনো জিনিস স্টার্ট হলে ব্যাপারটা শেষ হওয়ারও তো ব্যাপার থাকে, তো সেটা কীভাবে হয় দেখিয়ে রাখলাম। এবার চলো একটু হালকা রিসার্চ লেভেলে যাই। আসো, তোমরা নিশ্চয়ই জানো নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে সেগুলো আমাদের মেন্টাল হেলথের সাথে রিলেটেড। সেরোটোনিন, ডোপামিন, এগুলোকে গুড হরমোন বা ফিলিং গুড হরমোন বা হ্যাপি হরমোন বলে। এগুলো যত খরিত হতে থাকবে আমাদের মুডটা তত তরতাজা থাকবে। এখানে লেখাই আছে দেখো, মুড, বিহেভিয়ার, স্লিপ, এগুলো আমাদের কিন্তু সেরোটোনিন কন্ট্রোল করে। আবার যখন আমরা খুব এনজয়েবল অ্যাক্টিভিটি একটা করি, খুব হাসি খুশি একটা মুহূর্ত, তখন আমাদের থেকে ডোপামিন রিলিজ হয়। ঠিক আছে, এবার একটা কথা বলি, ড্রাগস আর খেলেও এগুলো রিলিজ হয়, এই জন্য অনেকে ড্রাগস নেয়, বাট ওটা নিলে লং টার্মে ক্ষতি আছে। হোয়াট এভার, জিনিসটা জাস্ট জানিয়ে রাখলাম। এবার দেখো, লো লেভেলস অফ সেরোটোনিন মে কজ ডিপ্রেশন। যখন কারো মধ্যে সেরোটোনিন লেভেলটা কমে যায় তখন কী হয়, তার মধ্যে কিন্তু মুড অফ থাকতে পারে, কারণ কি সেরোটোনিন আমাদের মুড টুড ঠিক রাখে, তো কমে গেলে ডিপ্রেশন হতে পারে। তো এইটাকেই কাজে লাগিয়ে সায়েন্টিস্টরা কিন্তু অ্যান্টি ডিপ্রেশেন্ট ওষুধগুলো বানিয়েছেন। ডিপ্রেশনের ওষুধ কীভাবে কাজ করে জানো? একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, সেরোটোনিন দিয়েই বোঝাচ্ছি। আচ্ছা দেখো, ধরে নাও সেরোটোনিন কারোর মধ্যে রিলিজ হয়েছে, তাই তো, সে হ্যাপি থাকবে, তার মন ভালো থাকবে, মুড অন থাকবে। বাট একটা সময় পর কি সেই সেরোটোনিন যে নিউরো ট্রান্সমিটারগুলো আমি বলেছিলাম ওরা ব্যাকে যায়, তাই না? তো ওরা ব্যাকে যাবে, তো ব্যাকে গেলে আবার মুডটা আস্তে আস্তে নর্মাল অবস্থায় হয়ে যাবে, আর হ্যাপি থাকবে না। কিন্তু যারা ডিপ্রেশনে থাকে তাদের মুডটা এনহ্যান্স করার দরকার হয়, তো তাদের ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেশেন্ট ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কী করে জানো? বেসিক্যালি এই যেই পাম্পগুলো তোমার করে, রিআপটেক করে, মানে ফেরত নেয় নিউরো ট্রান্সমিটারগুলোকে, সেগুলো বন্ধ করে দেয়। তাহলে নিউরো ট্রান্সমিটারগুলো আর ভেতরে যেতে পারলো না। ওরা তখন কি হয়, এই এক জায়গাতেই কিন্তু ওরা এইখানে সাইন্যাপটিক রিজিয়নটাতেই রয়ে যায়। ফলে সব সময় একটা ভালো মুড অন সিগন্যাল থাকে, ওদের ডিপ্রেশনটা তুলনামূলকভাবে রিলিভ হয়। মেডিসিন কোনো সময়ই ঠিক নয়, বাট স্টিল যাদের ক্ষেত্রে সেভিয়ার ডিপ্রেশন হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা দিতে হয়। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে, সেটা কি, রিসেপ্টরের সংখ্যা প্রচুর যখন থাকে তখন রিসেপ্টরের ডাউন রেগুলেশন করে রিসেপ্টরের সংখ্যা কমিয়ে দিলেও কিন্তু এইভাবে কিন্তু কাজ করতে পারে, অ্যান্টি ডিপ্রেশেন্ট কাজ করতে পারে, বা রিসেপ্টরের সংখ্যা বাড়িয়ে কাজ করতে পারে বিভিন্নভাবে। তো এটা একটা মেকানিজম মোটামুটি দেখালাম। অ্যান্ড দিস ওয়াজ আওয়ার ক্লাস অ্যাবাউট সাইন্যাপস। আই হোপ সাইন্যাপস ব্যাপারটা টোটাল বোঝা গেছে। Still, if you have any comments, any doubts, you can just say in the comments. Okay, bye. Have a good day.